কথা কও, কথা কও হে অনাদি অতীত, অনন্ত রাতে কেন বসে চেয়ে রও, বিস্তৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বও। কথা কও, কথা কও, ভাষা দাও তারে, হে মুনি অতীত, কথা কও, কথা কও। মুখ বধির অতীত যদি কথা কইতে পারত, তাহলে কত অবিশ্বাস্য অজানা সত্যকে সে আমাদের সামনে উপস্থাপন করত। অনেক ঘটনার সাক্ষী অনন্ত অতীত আমাদের সামনে মেলে ধরতে পারত, এমনকি পূর্বজন্মের ইতিহাসও। কিন্তু হায়, তা অসম্ভব। তবু কিছু কিছু মানুষ আজও পূর্বজন্মের ইতিহাসকে মনে রাখতে পারে। তাদের আমরা বলি জাতিস্বর। আমার দেখা এমনই এক হতভাগিনীর জীবনের পূর্বজন্মের স্মৃতি কিভাবে তার জীবনকে এক চরম পরিণতির দিকে ঠেলে দিয়েছিল, সেই কাহিনী নিয়েই আমার এবারের উপন্যাস। সেই মহীয়সী নারী যার জীবনকে ঘিরে আমার এই উপন্যাস, সে হলো আমার মিনু দিদি। যদিও এই ঘটনার শুরু এই কলকাতা শহরেই, কিন্তু আমার কাছে এর আত্মপ্রকাশ রাঁচি শহরে, আমার জন্মস্থানে। সেখানের গাছপালা, পাহাড়, ঝর্ণা আজও এই ঘটনার নীরব সাক্ষী। পাতায় মাথায় ছন্দ, মনের কথা গানের সুরে যায় ভেসে যায় কোন সুরে, মনের কথা গানের সুরে যায় ভেসে যায় কোন সুরে। অনেককাল আগের কথা, আমি তখন চতুর্থ শ্রেণীতে পড়ি। বাবা মাকে ছেলেবেলায় হারিয়ে আমি মানুষ হয়েছিলাম আমার দিদি ডলির কাছে। মিনু দিদি ছিল আমার দিদির বাল্য বান্ধবী। শহরের চেনা পরিচিতরা ওদের বলতো যুগলবন্দি। মিনু দিদির বাড়িটা ছিল হাঁটা পথে আমাদের বাড়ি থেকে মিনিট 3 দূরত্বে। পড়াশুনো, গান বাজনা, ছবি আঁকা সব বিষয়েই মিনু দিদি ছিল পারদর্শিনী। সব মিলিয়ে তার জীবনে একটা আলাদা ছন্দ ছিল। কিন্তু একদিন আমার দেখা একটা ঘটনা মিনু দিদির জীবনের সমস্ত উল্লাসকে নিমেষে মিলিয়ে দিল। আমাদের বাড়ির সামনে একটা রবারের বল নিয়ে খেলছিলাম। রবারের বলটা আমার সাথে খেলতে খেলতে হঠাৎ অপরিচিত বাড়ির একটা কাঁচের জানলা ভেঙে দিল। চুপি চুপি পাঁচিল টপকে বলটা আনতে গিয়ে দেখি বাড়িটা জনমানবহীন। শরীরটা ছমছম করে উঠল। বলটা আনতে গিয়ে ঘরের ভিতর ঢুকেই আমি অবাক হয়ে গেলাম। সমস্ত ঘর মিনু দিদির বিভিন্ন ভঙ্গির ছবি দিয়ে সাজানো। বলটা নিয়ে পালিয়ে আসবো, ঠিক সেই সময় কোথা থেকে একটা বুড়ো লোক হঠাৎ চলে এলো। বড় বড় তার চোখ, মিয়া মোটা গোঁফ, সব মিলিয়ে ভয়ঙ্কর। দিদির কাছে শোনা ব্রহ্মদত্তির কথা মনে পড়ে গেল। ছুটতে ছুটতে আমি পালিয়ে এলাম। তারপর মিনু দিদিকে তার ছবিগুলোর কথা বলতেই, দিদি তোমার ছবি হতেই পারে না, ওর সাথে তোমায় কি সুন্দর দেখায়। কি বলছিস তুই? ঠিক করে দেখ তো,
বিশ্বাস না হয় কালকে আমি স্কুল থেকে ফিরলে না হয় দেখে এসো নিজের চোখে। তারপর বল, ঠিক করলাম ছবিগুলো একবার দেখা দরকার। এই আমার মনে হয় আজ বিকেলেই একবার যাওয়ার দরকার। কেউ বলতে পারে না, আমার ডুপ্লিকেট থাকতেই পারে হয়তো। তাহলে যাব। তোমাদের বাড়িতে মিনি দিদির অনেক ছবি আছে না? হ্যাঁ আচ্ছা। দেখলে তোমরা তো আমার বিশ্বাসই করছিলে না, এখন আমি খেলতে চললাম। তোমাদের বাড়ি কার ছবি দেখে গেছে বলে মিনি দিদির ছবি, আমাদের দুজনকে ধরে নিয়ে এসেছে। খোকা ঠিকই বলেছে। কি বলছো তুমি? ঠিক করে দেখো দেখি, এই আমার ছবি। হ্যাঁ ওই দেখাবে চলো। আমি ঘরের মধ্যে যান, ঘরের মধ্যে আছে। আচ্ছা ভদ্রলোকে তুই যে চিনিস আগে বলিস কেন? আরে তুই ছবি আঁকতে পারে এমন কাউকে তো আমি চিনি না। আহা, ছবিগুলো তাহলে উড়ে এসেছি না? তাই তো ভাবছি। বুড়ো চাকরটা না? হ্যাঁ চল, হয়তো কিছু ভাবছি, তাছাড়া ভালো পরিচয় নেই। আয় শোন গালি, এই ছবিগুলো ঠিক আমার না রে। তাহলে এতক্ষণ ধরে কি দেখছিস? না মানে আমি তো ঠিক বুঝতেই পারছি না কি সেই ভদ্রলোক, আমার ছবি তিনি কেমন করে আসেন। আচ্ছা সেসব গবেষণা পরে করলেও চলবে, এখন চল তো। জানা নেই শোনা নেই, সবার ঘরে ঢুকে বসে। আর আমার ছবিগুলো এখানে এলো কোত্থেকে বলতো? বুড়োটাকে ডেকে জিজ্ঞেস করবো। হ্যাঁ রে,
বুড়ো তো গেল কোথায়? এই তো এখানেই ছিল, এতক্ষণ তো উকি মেরে সব শুনছিল। দরকার নেই বাবা, তোকে দেখে যা ভয় পেয়েছি না, শেষকালে কিছু বলে চিৎকার না আরম্ভ করে। তা ঠিকই। আচ্ছা চল, আরেকদিন আসবো। টেলিগ্রাফ, টেলিগ্রাফ, জোর খবর, টেলিগ্রাফ। কি ব্যাপার দাদু? অত সহজে কি বলা যায়? নাও গিন্নি, একটু সাসপেন্সে থাকো। বলবে না তো? আহা, চট কেন সখী, চট কেন? বলছি বলছি, সে আসছে। কে আসছে? কে আবার? যার আশার আশায় তুমি এই বুড়োকে নিরাশ করেছো, সেই মহাপুণ্যবান তোমার দর্শন ভিক্ষায় আসছে। এবং এইটাই হচ্ছে আজকে স্পেশাল টেলিগ্রাফের বিশেষ এবং মুখরোচক সংবাদ। নিদ্রা, এই নিদ্রা, এখানে বসে কি করছিস? খোকা, 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 চল আমরা এখান থেকে চলে যাই। এই জায়গাটা ভালো না। ভালো না কেন? কি হচ্ছে? কবি দিদিমণি এই ছিল। কে? কবি দিদিমণি। কবি? ঘরের মধ্যে ঢুকে সব ছবি দেখে গেছে। কি সব বাজে কথা বকছিস? শরীর টরীর ভালো আছে তো? না, আমি ঠিক দেখেছি। কাকে না কাকে দেখেছিস? যা একটা চা করে নিয়ে। খোকা, খোকা শোন, খোকা, খোকা, এই খোকা, আমার চোখ কবি দিদিমণিকে দেখতে কখনো ভুল করবে না। বেশ করেছিস, দেখছিস, ভালো করেছিস। শোন, কাল সকালে গিয়ে ডাক্তারবাবুকে দিয়ে ভালো করে চোখটা দেখিয়ে আসছিস। এই এক কথা বলে। ঠিক আছে, ওনারা বলেছেন আবার আসবেন, তখন তুমি নিজেই দেখে নি। আপনি যেখানে সারা দিস না দেখো বুঝিরা, একটা কাজ করতো কাজ করে। ও মা কোথায় গেল? এই দেখছি এই নেই, কি যে করে তো বুঝতে পারি না। অমিনো, বাবু তো এখনো এলেন না, আজ তাহলে চলি, বুঝলে? আচ্ছা, একটা কথা বলতে পারো? আচ্ছা আচ্ছা, তোমাকে বলতে হবে না। ময়লা রে বাবা। হ্যাঁ রে, চান করতে গেলে তো সেই 1 ঘন্টার আগে ফিরিস না। ভালো করে গাটা ধুয়ে আসতে পারছি না, সেটা তুমি করে দেবে। সেটা তুমি করে দেবে। আর লোকে যখন বলবে বুড়ো ছেলে, দিদি সব কাজ করে দেয়, তখন বাবা ও তুই যতই করিস না কেন, ওই কেলটু আর কোনোদিন ফাঁসা হবে। আমার কেলটু বলে কেন বিনোদি? দেখলে দিদি,
তুইও সেই কথাটা বলে দে না। সোনার আংটি আবার বেঁকা। ও আমার সোনার আংটি রে, ও আংটি কেউ পরবে না, একটু কথাটা ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিলাম। জামা চাবি তো আমি বস মিনু। আজ আবার ছবিগুলো দেখলাম, বুঝলি? আচ্ছা, তা ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল? অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু দেখা হলো না। নে প্যান্ট পরে নি। হ্যাঁ, তারপর কি বলছিলি? ওই তো বললাম ভদ্রলোকের সঙ্গে দেখা হলো না। একবার ভাবলাম বুড়োটাকে জিজ্ঞেস করি, বুঝলি, কিন্তু তোর কথা ভেবে আর সাহস হলো না। কে জানে বাবা, শুধু চেঁচামেচি করে। হ্যাঁ, সেদিন যা ভয় পেয়েছিল। না না নিতুটা, তুই ভুল করছিস। কবি কি করে আসবে? ভুল? কাল না হয় ভুল দেখেছিলাম, আজকেও ভুল দেখেছি। না না না, সেই নাক, সেই চোখ, সেই মুখ, এমনকি কথা বলার পর্যন্ত একরকম। না, কাল সকালে তুমি বাড়ি থেকো, সে যখন আসবে তুমি নিজের চোখে থেকো। না না, আপনি তাতে কি হচ্ছে? আমি রেখে দিচ্ছি, ছাড়ো। কবি ঘরের মধ্যে ছবি দেখছে। কাল এসেছিলাম, আপনি ছিলেন না। শুনলাম নিতুটার মুখে। দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। বলুন। আপনার ঘরের এই যে ছবিগুলো না, এগুলো কাউকে দেখে আঁকা না আপনার কল্পনা? কল্পনা না, কল্পনা না, সবই বাস্তব। আমি একজনকে দেখিয়ে এঁকেছিলাম। না,
আমি কেন জানতে চাইছিলাম জানেন, এই আপনার এই ছবিগুলো না ঠিক। আচ্ছা, আপনার ওই ছবিটা তো খুব সুন্দর, কালো দাগ কেটে রেখেছেন কেন? কেন? আপনার এই কেনর উত্তর দিতে হলে আমাকে শুরু করতে হবে ওই ছবিটাকে, বলতে হবে এক ইতিহাস, সে আজ 20 বছর আগেকার ঘটনা। আরে হরি, বাইরের ঘরে কেউ আছে? না। ও হ্যাঁ, বাবু আছে। বাবু থাকবে তো কোথায় যাবে? চলে সব মুখ খুঁজি খুঁজি করে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুনীলবাবু তো কাল এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, মনে হয় ওরা একটা নীলেম হ্রদের মামলা করবে। হ্যাঁ হ্যাঁ, আসুন না, আমি 10টা পর্যন্ত আছি, আসুন। এদিকে যে আরেকটা তোমাকে নীলেম হ্রদের মামলা করতে হবে। কেন কেন? তোমার মান সম্মান যে নীলেমে উঠেছে। মানে আজ এই কাগজটা পড়েছো? কাগজ পড়বো থেকে সকাল থেকে লোক আসতে শুরু করেছে, কাগজ পড়ার সময় পেয়েছি। কেন কাগজ কিছু লিখেছে নাকি? কিছু না, সব লিখেছে, নাও পড়ো। কি গো, ঠিক কবির মতো ছবি। মতন নয়, কবি। হ্যাঁ ঠিক তাই। আসছে যে আসবো না, কবির ছবি বেরিয়েছে। আচ্ছা, তোমার মাথায় কি মামলা মকদ্দমা ছাড়া কিচ্ছু নেই? ভাই বুড়ো মেয়ের ছবি কেনা ঠিক এঁকে কাগজে দিয়েছে, তার ঠিক নেই? ওই মেয়ের কি কোনো কালে বিয়ে হবে? সে যখন বিয়ের বয়স হবে তখন দেখা যাবে। আশিস কুমার কি বলতো? তোমার মাথার মুন্ডু কিচ্ছু বুদ্ধি নেই, দাও কাগজটা। তোমাকে যে লোকে কি দেখে পয়সা দেখ আমি ভেবে পাই। ওই ঠিক তাই। কোথায় যাওয়া হচ্ছে শুনি? সুমিত্রাদের বাড়ি। সুমিত্রাদের বাড়ি? দিন দিন তোমার খুব উন্নতি হচ্ছে। কি হয়েছে মা? কি হয়নি তাই জিজ্ঞাসা করছি। কি হলো? আশিস বলে কাউকে চেনো? আশিস? কই চিনি না তো। মিথ্যে কথা। চিনি না? রাজ্যের লোক জেনে গেল সেটা কিনা আমি চিনি না। সত্যি বলছি না, চিনি না। এই নাও, চেনো? আপনার কি ঘুরে বেড়ানো তোমার বার করছে? আশিস? আশিস আবার কি? শুনুন, আপনি আশিস বসু? হ্যাঁ। আজকের কাগজে আপনার আঁকা যে ছবিখানা বেরিয়েছে ওটা কার? আপনার। দাঁড়িয়ে রয়েছে কেন, বসুন না। কবরী যে অকস্মাৎ এভাবে বাড়ির উপর চড়াও হয়ে তাকে আক্রমণ করে বসবে তার জন্য আশিস মোটেই প্রস্তুত ছিল না। অবশেষে আশিস স্বীকার করে ডুবে যাওয়া সূর্যের পড়তি আলোয় কবরীর একাকী বসে থাকা। এই অতি সুন্দর ছবিটা চুরি করে আঁকবার লোভ সে সামলাতে পারেনি। তার জন্য কবরী তাকে যথেষ্ট অপমান করে। আশিস প্রত্যুত্তরে একটা কথাও না বলে সংযমের পরিচয় দেয়। বরং সে মনে মনে বুঝতে পারে একজন মধ্যবিত্ত বাঙালি পরিবারের অবিবাহিত মহিলার ছবি যদি এভাবে খবরের কাগজে প্রকাশ পায় সেক্ষেত্রে সেই মহিলা ও পরিবারের উপরে
সমাজের একটা অন্যরকম প্রভাব পড়ে। এই ঘটনার কিছুদিন পরে কবরী নিজের ভুল বুঝতে পেরে আশিসের অনুপস্থিতিতে নিধুদার সাথে ভাব জমিয়ে ফেলে। নিধুদা মানুষটা বেশ ভালো, যেমন মজার তেমনি সহজ সরল। সহজেই কবরী তাকে আপন করে নেয়। নিধুদার কাছেই কবরী আশিসবাবুর সমস্ত কথা জানতে পারে আশিসবাবুর বাবা মা কেউ নেই, তিনি নিধুদার কাছেই মানুষ হয়েছেন। আশিসবাবুর মা বাবা এরা কেউ নেই বুঝি? না দিদিমণি, ওটা যখন 8 বছর বয়স তখন কচ্ছায় গিয়ে নিয়ে 5। আচ্ছা, ভাতটা চড়াবার আগে আপনাকে একটু চা করে দেবো? চা? আচ্ছা। সত্যির হাত থেকে যে বাঁচিয়ে আমি আগুলিয়ে রেখেছি সে শুধু ভগবান জানে। কেন? আশিসবাবুর কাকা জ্যাঠা মাসি পিসি এরা কেউ ছিলেন না? থাকবে না কেন, আছে এক কাকা। কর্তাবাবুর সঙ্গে কেনার খুব সদ্ভাব ছিল না। তাকে আমি কর্তাবাবুর মরার আগে একবার দেখেছিলাম, আর মরার পরে একদিন রাত্রে। না, আমি ঘুমাবো না, মা নাই, আমি ঘুমাবো না। রোজ রোজ বাবা দিয়ে মা বাবা দেখাইয়ে তাহলে কেন নিয়ে গেল না কেন? আসবে, কালকে আসবে। যাও না, যাও, তুমি যাও, যাও কালকে আসবে। চলো চলো, তুমি যাও, যাও। তুই আবার ডাকতে এলো এখন? তুমি একটু বসে আমি দেখে আসি কি ডাকছে। যাই। হ্যাঁ, আমার চিনতে অসুবিধা হচ্ছে না? খোকা কোথায়? তোমাকে জামা কাপড় পরে দিয়ে আমার সঙ্গে যাবে। কিন্তু বাবু যে মারা যাওয়ার সময় বলে গেছেন যে তাকে আর অন্য কারোর কাছে বারণ করেছেন। নিতে কথা বাড়ি দোকানে আত্মসাৎ করতে চাইছেন না? আমি ওর কাকা, বুঝলেছেন? নিশ্চয় কি সত্যি তো ওপরওয়ালাই জানে, কিন্তু কর্তাবাবুর আদেশ আমি অমান্য করতে পারবো না বাবু। কি চাকরের মুখের কথা? বাবু আমরা চাকর, আমরা ছোট লোক, আমরা লেখাপড়া শিখিনি, কিন্তু বাবু আমাদের প্রাণ আছে আপনাদের মতো না। এই যে আমার বাবু যে এত বড় একটা অসুখ হয়ে গেল, কই আপনাদের কাউকে তো কোনোদিন দেখিনি। আজ বলছেন যে আমি বাড়ি আত্মসাৎ করবার জন্য। দাদা দাদা, উনি তোমার গুরুজন হন, ওর গায়ে হাত দিতে হয় না, পাপ হবে। হ্যাঁ শোন, বুঝলে কাল সকালে আমি আসছি, ওকে তৈরি করে রাখবি, নিয়ে যাবো আমার সঙ্গে, বুঝলি? তুই আমার প্রাণ থাকতেও হবে না। কি বললি? তোকে আমি পুলিশ ব্যাপার করে দেবো। আচ্ছা সেই ভালো, এবার যখন আসবেন পুলিশ নিয়ে আসবেন। আচ্ছা, হ্যাঁ কোর্ট দেখেছিস নাকি? না দেখিনি, এবার আপনার দয়ায় দেখবো। তোকে আমি কাঠ গড়া তুলবো। কিন্তু কাঠ গড়া কেন? আপনি আমাকে ফাঁসিতে লটকাতে পারেন, কিন্তু আমি খোকনকে ছাড়বো না। আচ্ছা, আমি তোমায় মজা দেখাবো। দিদা, ওই লোকটা তোমায় মারলে কেন? তোমার বাবা ওকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছিল তো, আজকে তোমার উপকার করতে এসেছিল। তারপর 2 বছর ধরে মামলা চললো, বিচারে ঠিক হলো যে খোকন আমার কাছে থাকবে। আমি বলি দিদিমণি, মাথার উপরে একজন আছেন, ভগবান আছেন, জানো ধর্মের হবেই, হতেই হবে। তুমি আমাকে দাও, চা করে দিচ্ছি। তুমি বরং হাতটা চাপিয়ে দাও। আচ্ছা আচ্ছা, দিদুদা ওই এসে গেছে। দিদুদা, দিদুদা যাই রে বাবা, যাই যাই, এক কাপ চা দেখা। শুনলে তো কি বললে? শুনলে? ওই এই যারা কথা বলবে, এক কাপ চা দেখা। আবার খেতে পাওয়া কি বলবে জানো? বলবে যে আমাকে একটু বিজলি দে, বিজলি। তো কথাগুলো এইরকম ধারা যান। এই তো সেদিন তোমার সঙ্গে যে ব্যাপারটা করলে, কই না তো। না বললে কি করবো? আমি তো মুখ থেকে বুঝতে পারি, আমি খুব বুঝতে পারি। আমি তো খুব বকে দিই, আমি খুব ছাড়িনি, খুব বকে দিই। আচ্ছা, তুমি এই কাপ থেকে দিয়ে এসো, আমি আরেক কাপ করে দেবো। তুমি আরেকটা বানিয়ে দেবে? এত তাড়াতাড়ি? ঠান্ডা না গরম? বড় খাও। থ্যাংক ইউ। দাঁড়া, এটা কি বলতো? ফুল?
ঠাকুমার ঝুলি নে ধর। আর ওরম বলে আমি চা খাবো না, কিন্তু বলে দিলাম আমি চা খাবো না। এখানে ওই দিদিমণি আছে, আরে ওই যে চা খেলো না ছবিটা, মানে আপনি আসুন আসুন। দেখছেন কাণ্ডটা, আপনি এসেছেন নিধুরা আমার এতক্ষণ বলেই। দেখছেন আপনি এসেছেন ভালোই হয়েছে। আস্তে আস্তে ভাবছিলাম আজ যদি আপনার দেখা পেতাম। যে ছবিটা নিয়ে আমাদের পরিচয়, সেই ছবিটা এক্সিবিশন থেকে নিলাম আর একটা পুরস্কারও পেয়েছি। এটা ভাবছি পুরস্কারটা কার পাওয়া উচিত। আপনার ছবি আমি এঁকেছি। আমি বলবো বলবো বাস। আমি বলি কি ওই মেটারটা দিদিমণি পাওয়া, আর হচ্ছে ছবিটা হলো দিদিমণি আর তুমি এঁকেছো, তাই বলছি দেখে দেখে সবাই আসতে পারে। কি হতে বললেন দিদিমণি? নেয়া একে বলো। কেন মিশি মিশি রাগাচ্ছে লোকে? দাঁড়ান আরেকটু পিছনে লাগে। নিদা নিদা শোন শোন, এবার একটা দারুণ মজা করছি। বলো শোন, দাঁড়া কি বলো? কিছু না, চা দিনকে দিন তুমি তো খুব ভেজে গেলি। বড্ড বিরক্ত করেন আপনি ওকে। বিরক্ত করতে আমার ভালো লাগে। কি জানেন, ছেলেবেলা থেকে মা বাবা কেউ নেই। শিল্পীর কোমল হৃদয়ে জমে থাকা এতকালের কষ্ট, কবরের সমস্ত ক্ষোভ রাগকে নিমেষে করুণার স্রোতে ভাসিয়ে নিয়ে গেল। আত্মভোলা মানুষটাকে বড় ভালো লাগতে শুরু করে তার। সৃষ্টিকে প্রেরণা যোগাতে সে নিজেই তার মডেল হয়ে যায়। আশিস তার শিল্পকলা দিয়ে মেতে ওঠে চরম উৎসাহে। নানা ভঙ্গিমায় কবরীকে ধরে রাখে তার ক্যানভাসে। আবেগ আসে আকাঙ্ক্ষার তীর ছুঁয়ে। সমাজ জাতি ধর্ম সব কিছুকে পিছনে ফেলে কবরীও শিল্পীর মনের ক্যানভাসে নিজেকে সঁপে দেয়। আশিসের প্রতিটি তুলির টান কবরীর জীবনকেও রাঙিয়ে দেয় নানা রঙে। স্বপ্নের বলাকারা পায় নতুন ছন্দ, ডানা মেলে উড়ে চলে তারা এক অজানা শপথের দিকে। আমি চলি এখন। আজ থেকে তোমায় আর্টিস্ট বলে ডাকবো। আমি কিন্তু তোমায় কবি বলেই ডাকবো। চললে? আচ্ছা, আজ বিকেলে কোথাও বেড়াতে যাবো। কোথায়? তা বলবো না, তবে কোনো এক ফুলের রাজ্যে যাবে তুমি? চেষ্টা করবো। আবার দোষ তুমি? তোমাকে ভাবছি কে বেশি সুন্দর, তুমি না ফুল? তুমি শিল্পী, তোমার কাছে ফুলই সুন্দর। না কবি, ফুলকে সুন্দর করে দেখবার জন্য যাই মন, সেই মন দিয়েছে তুমি।
আমার কাছে তুমি বেশি সুন্দর। খুব বাহ, চমৎকার। আরে তুই কবে এলি? কাল রাত্রে। বস বস। হ্যাঁ বস। রাতটা বুঝে এই ছবি পেছনেই কেটেছো? তা প্রায়। কখন যে কেটে কেটে খেয়ালই নেই। সেটা ছবিটা কেমন হয়েছে বল? ভালো। ওই পাখিটা কি বলছে জানিস? কি বলছে? ওই পাখিটা বলছে রূপকাহিনীর দেশে বা পাত্র বাসা মোরা দুজন। বাহ বাহ বাহ, চমৎকার। আরে আগে ওই ছবিটা আবার কবে আঁকলি? কেন, ভালো হয়নি? খুব ভালো হয়েছে। এক্সিবিশনের দোকান তার মতো। তা মেয়েটাকে কোন ঘাটে আবার কোন ঠিকাকে দেখলি? দেখেছি, তবে কল্পনায়। এই যে সমস্যা তো এক কাপ চা কার জন্যে? তুমি নাও, তাই তো বলছি। আমি খোকার জন্য করে নিয়ে আসি। দেখ, এই মেয়েটার চেহারাটা সত্যি ভালো। যেভাবেই আঁকা যায় না কেন ভালো লাগে। মনটা আরো ভালো। কি করে বুঝলি? ওই যে বললাম কল্পনা। দেখ তুই বস, আমি চাকরের মুখে ধুয়ে আছি। কি দিদিমণির ছবি দেখতো? খুব ভালো। মানুষটা বুঝেছো আরো ভালো। মিতা, তুমি তো চেনো নাকি? তো চিনি না, ওনা তো আমার হাতে তার খুব পছন্দ। হ্যাঁ, আসিস চেনে? চেনে চেনে তো। উনি তো রোজ রোজ এখানে আসেন। জানো সমস্যাটা, সেদিন এই যে ছবিটা দেখছো, যেদিন আঁকছে না, এই দিদিমণি যে সারা 2 ঘন্টা একেবারে একটা টুলের উপরে না এই কাঠের মতো একেবারে দাঁড় করা হয়ে গেছিল। দিদিমণি এত ভালো, একটা কথাও বললি না। তাই বুঝি? অবশ্য আমার তো একটু দোষ ছিল। নেতা, কাকে রংটা কিনে নিয়ে? হ্যাঁ, না তোমার চা না। আরে আজকাল আমার সঙ্গে মিথ্যে কথা বলা হচ্ছে কেন? সত্যি বলবার সময় তো যায়নি। হ্যাঁ, তাড়াতাড়ি বলে গেল। না তাড়াতাড়ি না, তোকে তো আবার সবিস্তারে বর্ণনা করতে হবে। তা তো বটে। এখন দেখ, পরে বলবো। বস। বসলাম। আরে ভালো টালো বেশিছিস নাকি? ও তাহলে একদিন বলতিস ভালো বাসাবাসি আমার দ্বারা হয় না, বিয়েটা আমি করবো না। কি জানিস, আমরা পুরুষেরা নিজেদের খুব শক্তিশালী বলে মনে করি, অনেক সময় প্রতিজ্ঞা করে বসি। কিন্তু যেই ঠিক মানুষটি দেখা পাওয়া যায়, অমনি সব প্রতিজ্ঞা জল হয়ে যায়। শুধু তাদের এক পলক চাও নিতে। বুঝিস, পড়েছ শুনে তো মনে হচ্ছে কথার জাল বোনাগুলি সব শেষ হয়ে যেতে। এখন যেটুকু বাকি সেটুকু আমি করে দিই। সেটা আবার কি রে? সোজা জিনিস, ওই শাঁকের ফু আর ছানায়ের নিয়ে ভালো করে কাজ কর, না বলে কি নিজেদের কিছু কাজ করতে পারিস না? এই যে বড় খুব যে ব্যস্ত হয়েছিল মেয়ের বিয়ের জন্য, না সব ঠিকঠাক করে এলুম তো। কোথায়? আরে আমার বলছি চলো চল চল চল। থাক, এইখানেই বসি না, এইখানেই বসে। দেখ দাঁড়া, এটা খুলি আগে। সরি, কালকে চায়ের জলটা এত বল। কেমন? হ্যাঁ, খুব জমায় বলা হতো আমি কোনো কাজের লোক নিয়ে কিচ্ছু করতে পারি না। কেমন এখন? থাকতে সেসব কথা এখন বল। ওই যে গো, আমাদের ওই নরেশবাবুর ছেলের সঙ্গে। আমাদের খোকার সঙ্গে যে পড়তো? না না, সে কেন, তার ছোট ভাই এইবারে ডাক্তারি পাশ করেছে। আর ছেলেটিও বেশ চমৎকার ছেলে। বলতে নেই, ভগবানের কৃপায় নরেশবাবুর অবস্থাও বেশ ভালো। এখন বলো কেমন হবে? কেমন হবে সে তো তুমি ভালো বুঝবে। তোরা মেয়ে দেখতে আসবে না? ওই দেখো, আসল কথাই তোমায় বলতে ভুলে গেছিল। ছেলেটি কবিকে এর আগে কোথাও দেখেছে? দেখবে না? মেয়ে যে সাত রাত ঘুরে বেড়ায়, তাকে দেখবে না? এই বড় তোমার রোগ। যাও, এই নিয়ে কোনো বকাবকি করো। কি দেখছো? দেখছি তোমার সৃষ্টি। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? মনে হয় যদি পুনর্জন্ম থেকে থাকে, জন্মান্তর যদি সত্য হয়, তাহলে আমি যেন প্রতি জন্মেই তোমার দেখা পাই। আজ প্রতিবারই এসে দেখব আমার আত্মিক ডুবে আছে তার সৃষ্টির মাঝে। মাটির কোলে থাকে সে এক লতাবতী লতা, মাটির কোলে আকাশ বলে লতাবতী লতা। কি গো আছে সামনে কেন? আরে তুমি কখন এলে?
এই তো এক্ষুনি। না এসে কি করি বলো, দূর থেকে মধুর সঙ্গীত ভেসে আসছে, ভাবলাম কে সে গায়ক। তুমি সেই গায়ক? দূর, ঠাট্টা করতে পারি? আচ্ছা, আমি না হয় তোমার মতো গান গাইতেই নাই পারলাম, কিন্তু তুমি আমার মতো ছবি আঁকতে পারবে? নিশ্চয়ই পারি, এর এমন খাপটা করতে। আচ্ছা বেশ, একে দেখি আছি। ভাবছি চেষ্টা করলে তুমি কত বড় আর্টিস্ট হতে পারছো। বাবা, আমি হবো আর্টিস্ট? তাহলেই হয়েছে। কেন? এই তো বেশ আমার ছবি এঁকে ফেললে। এটা তোমার ছবি? নিশ্চয়ই। এই তো আমার মতো চোখ, মুখ, নাক, মুখ। চলো, বেরোবে না? বেরোবো বলি তো সেজে গুজে এলাম। এই তোমার সাজগোজ? কেন, খারাপ হয়ে গেছি? তবে হ্যাঁ, একদিন কিন্তু খুব ভালো করে সাজবে। সেদিনটা কবে শুনি? সেদিন তোমার বাড়ি গিয়ে তোমাকে আমার করে নিয়ে আসবে। হ্যাঁ চলো। শোনো, আজ কিন্তু দেরি করতে পারবো না, দাদাই। তা তো যাবে, তুই কোথায় যাবে বলো? আমি তো জানি। জানো না? আচ্ছা বেশ, আমি যেখানে নিয়ে যাবো যাবে? চল। কোথায়? রসাতলে। চলো। থামলে কেন? জানো কবি, মাঝে মাঝে এই গানটি রেকর্ডে শুনতে পাই, বড় ভালো লাগে। তাও না একবার? কেন এই আশা যাওয়া, সে কি তুমি জানো?
আমার মাথাটা বুদ্ধি এসেছে। যথা ভাবছি পরশুদিন একটু পিঠে করবো। হ্যাঁ, পিঠে করবে। একটা কাজ করলে হয় না, ওই দিন দিদিমণিরে দুটো নিমন্ত্রণ করে খেতে বললে হয় না? একটা বুদ্ধি বটে, তবে দুর্বুদ্ধি। দিদিমণির মা তোর পিঠে যাও একটা কিছু দেবে কেন? দিদিমণির মা খুব রাগি, ভীষণ। আচ্ছা কাজ করবো না, দুটো পিঠে বাটি করে রেখে দেবো, বিকেল বেলা এসে খাবে। আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন মিস্টার বীরেন ব্যানার্জি, বম্বে থাকেন, মশলাইজিং ইঞ্জিনিয়ার। আর ইনি হচ্ছেন আমার বন্ধু আশিস ঘোষ, একজন কৃষি শিল্পীও বলতে পারেন। নমস্কার। আর ইনি হচ্ছেন আমাদের দি গ্রেট গ্রেট নিদ্দা। ও মিস্টার ব্যানার্জি, আমার বন্ধু বলে ছবি আঁকাতে একটু ঘাবড়ে গেছে। না না থাকেন, চলুন না, ওসব আঁকার ছবি দেখিয়ে দিই আপনাকে। এই তো এলেন, একটু বসতে দিবি তো? আগের ছবিগুলো দেখিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, চল চল। মিস্টার ব্যানার্জি, এই ছবিখানা ফার্স্ট টাইম। তুই আসুন। এই আর একখানা ছবি দেখি। এই সবগুলি আমার বন্ধুর মানুষ প্রতিভা। তাহলে তো ব্যানার্জি, আমার বন্ধুর হাত কিরম দেখবেন? হ্যাঁ ভালো, খুব ভালো। দাদা প্রতি খাবার যথা আপন তথা আপরম। ও শোনো, একটা কাজের কথা একবার ভুলে গেছি। এই যে আপনি বললেন, হঠাৎ মনে পড়ে গেল। আচ্ছা নমস্কার আশিস বাবু, আবার দেখা হবে। সে কি একটু চাটা? থ্যাংকস, আরেকদিন খাওয়া যাবে। না না থাক, কাজ যখন শেষ। এক্স্যাক্টলি। হ্যাঁ রে, এ কি তো আগে তোর সাথে কবে কিন্তু আমি কি দেখেছি নাকি? বম্বে যখন থাকতাম একই হোটেলে, ব্যাটারি পর্যন্ত আলাদা। তোর এখানে আসছিলাম, পদের টাকা এবার ধরে নিয়ে এলো। ও মনে হচ্ছে ভদ্রলোক একটু অন্য মানুষ করে। না না, হেড অফিসে কিছু কম আছে। অন্য যাকে এবার ছেড়ে ফেলতে পারো। এখন বল তোর কি খাবার না? ভালো, ব্যাস এক কথা ছেড়ে দিলি। বলছিলাম তোর কবিতা কি বলছে তাই বল। কবিতা নয় বন্ধু, কবি। আচ্ছা বাবা, হলো কবি, কি বলতে পারো? বলে না, শোনে। হ্যাঁ, কিছু বলে না। সে তার অন্তরের বিপ্লব জানায়, সামান্য একটু হাসি। এই মরে কি হলো রে? আজ সকালে এক বন্ধু সঙ্গে আশিস বাবু বলে এক ভদ্রলোকের বাড়িতে গিয়েছিল। গিয়ে দেখি ঘর ভর্তি কবির ছবি টাঙানো। বলে কিনা ডাক্তারমা, হ্যাঁ সেদিকে এসো। আশিস বোস বলে কাউকে তুমি চেনো? হ্যাঁ, খবরের কাগজে বেরিয়েছিল, তার নামটা যেন। সেটাকে তুমি এখন বুঝলে? খবরের কাগজে কবি ছবি বেরিয়েছিল? হ্যাঁ, তখন উনি আমার কথা কানেই শুনলেন না, আর ইনি তো একবার গাছ থেকে পড়লেন, শুনতেই পারলেন। কেমন এখন হয়েছে তো? কবি যা শুনছি সব সত্যি? চুপ করে রইলে কেন? আমার কথার জবাব দাও। জবাব দেওয়ার মতো কিছু থাকলে তো ঠিক। এখন বোঝো, বুড়ো বয়স অব্দি মেয়েকে আদর দিয়ে ঘরে রাখো। সত্যি বড় বউ, এখন দেখছি আমি ভুলই করেছি। যাচ্ছ না, আজ থেকে যেন কবি বাড়ির বাইরে না বেরোতে পারে। আমি ভাবতেও পারিনি আমার দেওয়া স্বাধীনতা কবি এমন করে অপব্যবহার করে। সে একখানা দুখানা ছবি নয় বাবা, ঘর ভর্তি সব ছবি টাঙানো। আচ্ছা, আগে আমি কোর্ট থেকে ফিরে আসি, তারপরের ব্যবস্থা হচ্ছে। আজ থেকে তুমি এক পাও বাড়ির বাইরে যাবে, বুঝলে? যখনই জিজ্ঞেস করা হয়েছে তখনই বলেছে সুমিত্রাদের বাড়ি যাচ্ছি। এবার আসুক তোমার সুমিত্রা। যাও, এখানে দাঁড়িয়ে আর কি হবে? খোকা, দিদিমণি আসেনি? আর এলে তোর সাথে নিশ্চয়ই দেখা করে যাবে। আজ এলো না? না রে মিথিলা, ওই নরেশ বাবু মাত্র টেলিফোন করেছিলেন, সেই খবরটা দেওয়ার জন্য আবার আমি উপরে এলাম। কি বললে? উনি তো বলছেন যে এই মাসের 26 তারিখের ভালো দিন রয়েছে, আর শুভ কাজটা যত তাড়াতাড়ি সেরে ফেলা যায়। তা ঠিক, শুভকে তাড়াতাড়ি ছেড়ে ফেলেই ভালো।
3 দিন হয়ে গেল, কোনো খবর পাত্তা নেই। ওকে আমি বলি কি, তুই এক কাজ কর, তুই নিজে গিয়ে একটা খবর নিয়ে আয়। বলা তো যায় না, ভগবান না করুন অসুখ বিসুখ তো হতে পারে। কি কথা বলছিস না কেন? আচ্ছা তোরে যেতে হবে না, তুই আমার খালি ওই ঠিকানাটা দে, আমি গিয়ে খবর নিয়ে আসবো। সেই ঠিকানা আমি কি জানি? ও তুমি সেটাও জানো না? এক কাজ করো, ও খাওয়া খাওয়া গুলো ছেড়ে দাও। ও শুধু মাথায় বড় হয়েছে, তোমার বুদ্ধি যা ছিল আগে ও তাই আছে। এই না, তোমার এই চিঠিখানা লেটার বক্সে পড়ে পড়ে কাঁচ দিবে। যেমন তুমি আর তেমনি তোমার এই নিধিরাম। আছে বীরেন বন্দ্যোপাধ্যায় আমার দাদা, সুতরাং বুঝতেই পারছো মনে মনে তোমার কাছে রয়েছি, কিন্তু চোখের আড়ালে আমার দিন কাটছে। ওরা ভাবে হয়তো এমনি করেই একদিন আমি তোমায় ভুলে যাব। সত্যি তো তাই। পাথরের নড়ি দিয়ে তো আর ঝর্ণাকে আটকে রাখা যায় না, সে নদীতে মিশবে। তুমি যেন দুঃখ পেয়ে আমার দুঃখ দিও না। দেখা হলে হয়তো এত কথা বলতে পারছি না। ভালোবাসা না তোমার খুব। কিরে কার চিঠি? হ্যাঁ তুই এই জায়গা থাওয়া হয়ে গেলি? হ্যাঁ রে, হ্যাঁ মা, আজও শুনলুম তুই ভালো করে খাসনি। এরকম করলে দুদিনে যে শরীর ভেঙে যাবে মা। এখন বড় হয়েছিস, সব দিক বুঝে সুঝে চলতে হবে তো। আমি কোনোদিন কি তোকে বকেছি মা? অন্যায় করেছিস বলেই তো বকেছি। যাও সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়ো। এমন কোনো কাজ করতে নেই মা যাতে মা বাবার মাথা নিচু হয়। একটি কথা জেনে রেখো মা, মা বাবা যা করেন সন্তানের ভালোর জন্যই করেন। যাও সকাল সকাল শেষ হয়ে পড়ো। দেখা আসি, দোষটা আমারই বুঝি। সেদিন বীরেনবাবুকে সঙ্গে করে এটা যদি নিয়ে না আসতাম। না না সমর, তোর দোষ কোথায়? আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে। দোষ আমার ভাগ্যের। দেখ আমি ভাবছি কি, বীরেনবাবুকে গিয়ে কথাটা সব বলে আসি। না রে সমর, সব করতে চাস না, হয়তো তাতে উল্টোই হবে। আমার ভাগ্যে যা আছে তা তো হবেই। তোমার এই অদৃষ্টবাদটাকে আজকের দিনে কোনো শিক্ষিত ছেলে মেনে নেবে না, বুঝলে? তাই বলছিলাম কি কথাটা বীরেনবাবুকে বলেই আসি। কিন্তু আমার কি মনে হয় জানিস, হয়তো সেটা কবির পক্ষে খারাপই হবে। তুমি অদৃষ্টবাদী বন্ধু, সুতরাং সেই নিয়েই থাকো। আর কবির জীবনে যা আছে সে বললেও হবে আর না বললেও হবে, সুতরাং কথাটা আমার বলতে দোষটা কোথায়? আপনি আমার কথা একটু ভেবে দেখবেন বীরেনবাবু। এমন ভাবে দুটো জীবন বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি আমাকে বৃথাই লজ্জা দিচ্ছেন সমরবাবু। আপনাকে তুমি অনেকবারই বলেছি যে কবির বিয়ে ঠিক হয়ে গেছে, এখনো সমস্ত কথা চিন্তা করার কিছু নেই। তাছাড়া আশিসবাবু কায়স্থ, বাবা সমস্ত কথা কানেই তুলবেন না। সেটা ঠিকই, সুতরাং আমাদের কর্তব্য হবে তাকে বুঝিয়ে দেওয়া যে এগুলো কুসংস্কার ছাড়া কিছুই না। বীরেনবাবু, সমাজের সংক্রামক ব্যাধি চিরকাল আমাদের পথে বাধা দিয়েছে, আজও দিচ্ছে। কিন্তু আজ আমরা অনেকে গিয়েছি, সেকালের সঙ্গে আজকে কোনো কিছু মিল নেই। এই ধরুন না কেন, আমরা এই যে কোট শার্ট টাই প্যান্ট পরি, সাহেব সাজি, এগুলো সেকালে ছিল না। এরকম সব কিছুরই হয়েছে পরিবর্তন। কিন্তু বীরেনবাবু, আজকে আমাদের সমাজে এই সংক্রামক ব্যাধি আমরা নিজেরা পুষে রেখেছি, বিশেষ করে এই জাতিতে। আপনি জানেন না বীরেনবাবু, এই জাতি এবং বৈষম্য আমাদের কতখানি ক্ষতি করেছে। আপনি দেখছি রীতিমতো লেকচার দিচ্ছেন। না না না, আমি লেকচার দিয়ে নিচ্ছি। কটা বাজে বলতে পারেন? আগে 11টা। আপনার যদি কোনো এনগেজমেন্ট আছে? হ্যাঁ, আমাকে তো উঠতে হবে। ও তাহলে দেখুন, উঠবেন? আপনার কোনো কাজ আসতে পারলেন না বলে দুঃখিত। না না, দুঃখিত আবার কি আছে? আচ্ছা, আমার কথাটা ভেবে দেখুন। আচ্ছা, নমস্কার। নমস্কার। দেখ, অনেক করে বোঝালাম, কিন্তু কোনো ফল হলো না। আসলে ব্যাপারটা কি জানিস, ইঞ্জিনিয়ার লোক, লোহা লক্কর নিয়ে কারবার, ও সেন্টিমেন্ট কিছু বোঝে না। তুই কেন বলে মিটমিটে অপমান করতে গেলি? অপমান? তার মানে বন্ধুর জন্য সামান্য ওই অপমানটুকু সহ্য করতে পারবো না? কিন্তু তাতে কাজ হলো কি? কাজ হলো না বটে, কিন্তু চেষ্টা করতে আপত্তি কিছু। চেষ্টা? তুই আমি চেষ্টা করে কি করবো? যা হবার তা হবেই। আবার সেই অদৃষ্ট। দেখ আসি, তোর এই অদৃষ্ট ফদৃষ্ট তুলে রাখ,
মানুষ তার ভাগ্য নিজে করে এবং তার জন্য চাই চেষ্টা, তা নয় যত সব। আচ্ছা আছিস, একটা কাজ করলে হয় না? কি? কবি তো সাবালিকা, এক্ষেত্রে রেজিস্ট্রারি ভিউ তো হতে পারে। শান্তিহরণ মানে? মানে কবি বাবা মা আত্মীয় স্বজনের শান্তি কেড়ে নাও, নিজের অশান্তিকে দূর করাচ্ছে। আরে তুই কি বলতো? হ্যাঁ, বিয়ে করবে না তো কি করবে শুনে? আর্টিস্টের মডেল হয়ে ঘুরে বেড়াবে? আমরা যাতে সমাজে মুখ না দেখাতে পারি, এইটাই তো তোমার ইচ্ছে। তোমরা শুধু সমাজের কথাই ভাবছো না, আমার মানে আরো যে কিছু ভাববার আছে তাকে ভুলে গেলে সমাজে বাস করে কি জঙ্গলের কথা ভাববো? সমাজ সে তো মানুষেরই সৃষ্টি মা। সে যদি মানুষের প্রাণের দাবিকে অস্বীকার করে, আমি সেই সমাজকে মানি না। তাছাড়া সমাজের নিয়ম কানুন যা কিছু, এ তো কুসংস্কার ছাড়া আর কিছু না মা। কুসংস্কার। জীবনের সুখ দুঃখ কিছুই নিয়মের বাধা পথ ধরে চলে না মা। আমি না হয় সে পথকে এড়িয়ে চললাম, তুমি চললো, আমরা চলতে পারি না। তোমার বাপ ঠাকুরদা কখনো সমাজ ছেড়ে জঙ্গলে গিয়ে বাস করেননি, আর করবেও না। সুতরাং বিয়ে তোমার এইখানেই হবে। তোমার জন্য বংশমর্যাদা লোপ পেতে পারে না। ছায়াটুকু রেখে প্রদীপ হলো যে আধারে হারায় গেল আমারই সে অভিমান। ছায়াটুকু রেখে প্রদীপ হলো যে আধারে হারায় গেল আমারই সে অভিমান। সরে যত যেতে চাই তবু হেসে তুমি দাঁড়াও আমার কাছে এসে। সরে যত যেতে চাই তবু হেসে তুমি দাঁড়াও আমার কাছে এসে। ছেড়ে যাই যদি মায়ারি বাঁধন, কাঁদে গো কেন এ প্রাণ। আধারে হারায় গেল আমারই সে অভিমান। আলোর আড়ালে আলেয়া কত না ছলে, বোঝায় গেল গো বোঝায় গেল গো এত হাসি শেষে বেদনা যে কারে বলে। যে মালাটি ঝরে রয়ে রয়ে প্রেম কাঁদে তারি স্মৃতি লয়ে, তবু তোমারই পূজায় ধূপের মতন করি যে নিজের দান।
আজ তোমার জীবন কি আসছে সে তো কোনো দোষ করে না। তোমার চোখে চলে তার কিছুই কেউ না। না তুমি তুমি কেটে ভেবে দুটি খাবি চল, সমস্ত দিন তো। নিজেরা কোথায় সানাই পাচ্ছে রে? তবু তোমারই পূজায় ধূপের মতো করি যে নিজের কবি কবি নেই। কবি নেই না, সে বিষ খেয়েছে, আত্মহত্যা করেছে। আসিস তার স্মৃতি নিয়ে সেই বাড়িতে আমি আর থাকতে পারলাম না। বেরিয়ে পড়লাম, ঘুরলাম দেশে বিদেশে শান্তি পাবো বলে। কিন্তু কোথায় শান্তি? মাঝে মাঝে তার কথা মনে পড়ে। আবার আমাদের দেখা হবে, জন্মান্তরে আবার দেখা হবে। জানি না আজ কেনই বা এখানে এলাম, আর কেনই বা তোমার। না না, সন্ধে হয়ে গেছে, আমি আমি তখন এখন
ডাকাডাকি করছি, সারা দিচ্ছিস না কেন? হ্যাঁ, ডাকছিলে নাকি? আমি তো পড়ছি। তোর কি হয়েছে বলতো? সব সময় অন্যমনস্ক, ভালো করে কথাই বলিস না। কই মা, কিচ্ছু হয়নি। না হয়নি, বলবি না তাই বল। চল, ঠাকুর অনেকক্ষণ ডাকাডাকি করছে, খাবি চল। যাচ্ছি। এই যে ছোট গিন্নি, আরে এসো এসো, কি সৌভাগ্য আজ হঠাৎ সকাল সকাল। মিনু আছে দাদু? মিনু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিনু তো আছেই, না থেকে যাবে কোথায়? আছে আছে। বেশ তো, কাল বিকেলে আমাকে আসতে বলে তুই কোথায় গিয়েছিস? আমি ভাবলাম আমার দেরি দেখে তুই বেরিয়ে গেছিস। কোথায় গিয়েছিলিস? ওই তো ওই আশিস বাবুর বাড়ি। আচ্ছা, তা গিয়ে কি দেখি? ভদ্রলোক বললেন ছবিগুলো তোর কেমন, তাই না? তুই যা ভাবছিস তা নয়, ছবিগুলো মোটেই আমার নয়। তবে কার? অন্য একটি মেয়ে, তার নাম ছিল কবি। কবি? দেখছিস ছবিটা? ভেবে দেখলাম নিতুদা, এখনো আমার অনেক কিছু করার আছে। হ্যাঁ, ভাবছি এই ছবিটা এবারে কলকাতার এক্সিবিশনে পাঠাবো। বারবার করে ওরা লিখছে। সে তো কত কয়েক বছর ধরে কত লোকে লিখছে, কত এক্সিবিশনে বললে তোমার ছবি পাঠাতে, তো আমি তো একদিনও দেখলাম না একটা কাগজে আঁক কাটছে। আরে বা কি খেয়াল হয়েছে, ওর আসতে লেগে গেল। হ্যাঁ, কি যেন একটা কথা তো বলতে এলাম। ও হ্যাঁ, কালকে দিদিমণি এসেছিল, আমার মনে হচ্ছে কবি। এই হচ্ছে ছবিগুলোর ইতিহাস। এখন বুঝতে পারছি কেন সেদিন চাকরটা তোকে দেখে ভয় পেয়েছি, আর কেনই বা আমাদের লুকিয়ে লুকিয়ে দেখছি। আমার কি মনে হয় জানিস, ওরা হয়তো ভেবেছে তুই সেই কবি। না না, তা ওরা কেন ভাবতে যাবে? চেহারায় হয়তো মিল আছে, হয়তো কেন মিল আছেই, কিন্তু তা ওরা ভাবে। মিতা, সমরের চিঠি এসেছে, আজ রাতে এখানে আসছে। বেশ তো, অনেকদিন পরে সমদাদার সঙ্গে দেখা হবে। আরে তুই আবার আঁকা কবে শুরু করলি? ও এইটা, ওই মিনু দিদি এসেছিল, সে অনেকক্ষণ বসেছিল, সেই তো এঁকেছে। কে? মিনতি? অমন করে কি ভাবছিস? না কিছুটা। বইগুলো একটু ঘাটাঘাটি করছি আর কি। নিশ্চয়ই প্রেমের কথা, তাড়াতাড়ি বলে ফেল ভাই। চলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো। এসো। হাতে টানাটানি করছিস কেন? এই দেখো, ছাড় ছাড় দিদি, বুড়ো বয়সে কি অত উচ্ছ্বাস সহ্য হবে? ওরে বাবা, নে এবার বল কি বলবি। দাদু, তুমি আমায় ভালোবাসো?
হ্যাঁ, এই দেখো, এটা তো বড় দুরূহ প্রশ্ন দিদি। দাঁড়া দাঁড়া, মনটাকে একটু ভালো করে জিজ্ঞেস করে দেখি। ও বাবা, জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে ভালোবাসার কথা তো ধক ধক করে উঠছে মনটা। ওরে সত্যি দিদি, আমি সত্যি তোকে ভালোবাসি রে। ঠিক বলছো? হ্যাঁ, এই দেখো জিন্নি, ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে? আচ্ছা বেশ, তাহলে তুমি আমায় ভালোবাসো। ধরো আমি যদি এখন মরে যাই। তুই এসব কি কথা বলছিস তুই? না রে না, তুই মরতে যাবি কেন? তুই মরতে যাবি কেন? এখন মরবার সময় এসেছে আমার দিদি। সব কটা কাল পেরিয়ে তাই ওই আগামীকালের দিকে তাকিয়ে বসে আছি। বারে, আমাদের ছেড়ে যেতে তোমার কষ্ট হবে না? কষ্ট হবে বলছি দিদি, সেই জন্যই তো ওই কথাটা ভেবেও ভাবি না। অথচ জানিস, এর থেকে বড় সত্য পৃথিবীতে আর নেই। আচ্ছা দাদু, শুনেছি আত্মার কোনো মৃত্যু নেই, অবিনশ্বর, মানুষ মরে গেলে আবার জন্মায়, এসব কথা কি ঠিক? হ্যাঁ দিদি, নিশ্চয়ই ঠিক। হিন্দু শাস্ত্র অনুযায়ী জন্মান্তর আছে বইছি। দেখ দিদি, এই মৃত্যুটা হলো জীবনের রঙ্গমঞ্চ থেকে ভগবানের সাজঘরে যাওয়া। সেখানে গিয়ে আত্মা ভগবানের নির্দেশ মতো আবার নতুন সাজসজ্জা করে নতুন রূপে পৃথিবীতে নেমে আসে নতুন করে অভিনয় করবার জন্য। এই খেলাই তো চলে আসছে। মৃত্যুটা হলো পারাপারের স্মৃতি। দাদু, মারা যাবার পর মানুষ কি আবার তার সেই আগের চেহারা নিয়ে জন্মায়? সচরাচর অবশ্যই এরকমটা দেখা বা শোনা যায় না। তবে কি জানিস দিদি, এই দৃষ্টান্ত যে পৃথিবীতে একেবারে নেই সে কথাও বলতে পারি না। হ্যাঁ, আছে বই কি। আর কি জানিস, এই জন্মে যদি আগের জন্মের চেহারার প্রয়োজন হয়, তাহলে মানুষ সেই চেহারা নিয়ে জন্মাবেই বা না কেন? নিশ্চয়ই জন্মাতে পারে। কিন্তু দিদি, তুই হঠাৎ এসব কথা জানতে চাইছিস কেন? না, এমনি। বাহ, জানতে ইচ্ছে করে না? কিন্তু আমার কি মনে হয় জানিস, ও যদি সত্যিই কবি হয়, তাহলে তো ওর আগের জন্মের সব কিছুই মনে থাকতো, আর তোকেও সে চিনতে পারতো। যারা চিনতে পারে তাদেরকে বলি আমরা জাতিস্বর, কিন্তু যারা জাতিস্বর নয়, তারাও কি বহু জন্ম পার হয়ে আজকে জিনিসে পৌঁছেনি? বারে, আমাদের কিছু মনে না থাকলেও বলতে হবে যে আমাদেরও পূর্বজন্ম ছিল। মনে না থাকাটাই বড় কথা নয় সমর। এক টুকরো আগুন যেমন সূর্যের আলোর মধ্যে হারিয়ে যায়, ঠিক তেমনি প্রত্যক্ষ বর্তমানের মাঝে আমরা হারিয়ে ফেলি অতীত জীবনের স্মৃতি। মনে হয়নি সূর্য ডুবে গেলে আগুন যেমন আলো প্রকাশ করবে, ঠিক তেমনি বর্তমান ভুলে গেলে অতীত জীবনের স্মৃতি আবার প্রকাশ পাবে। কিন্তু বর্তমানকে ভুলতে পারি কই? কি জানিস, এই ভুলে যাওয়ার একটা প্রয়োজন আছে। আজটাকে আমরা নতুন বলে গ্রহণ করছি, প্রকৃতপক্ষে সেটা নতুন নয়, পুরাতনের পুনরাবির্ভাব। কিন্তু অতীত জীবনের স্মৃতি যদি আমরা ভুলতে না পারি, তাহলে নতুন বলে কিছুই পাবো না। আর নতুন কিছু না পেলে জীবনে বেঁচে থাকার আনন্দ কোথায়, বৈচিত্র্য কোথায়? তাই এই ভুলে যাওয়ার প্রয়োজন আছে সমর। আমি তো প্রথম দিন দেখে ভেবেছিলাম ছবিগুলো মিনুরই। তাই তো, ব্যাপারটা তো ভারী আশ্চর্য। এখন আমি বুঝতে পারছি মিনু দিদি কেন আমার কাছে বারে বারে এসে ওই জন্মান্তর, আত্মা এসব সম্বন্ধে প্রশ্ন করে। আর তাছাড়া দেখছো না বাবা, ও আজকাল যেমন সব সময় কিরকম অন্যমনস্ক হয়ে থাকে, ভালো করে কথাও বলে না, খায়ও না। দেখ খুকি, আমি বরং
ভদ্রলোকের সঙ্গে একবার নিজে গিয়ে পরিচয়টা করে আসি, আর ছবিগুলো নিজে চোখে দেখে আসি। কি বলিস তুই? হ্যাঁ সেই ভালো, তুমি একবার যাও বাবা। তো তাহলে যে আমার জামা চাদর আর লাঠিটা দিয়ে দিকে নিয়ে নে, আমি একবার যাই। তাই তো, এই সব ছবি কি তোমার বাবুর আঁকা? আগে হ্যাঁ, সবই আমার কবি দিদির। আপনি একটু বসুন না, আপনাকে আমি সব বলবো। আচ্ছা বাবা, ছবির সঙ্গে কি সত্যি মিনুর মিল আছে? মিল আছে কি রে? তুই ছবিগুলো দেখলে ভাববি তোর ওই মিনুরই ছবি। কিন্তু বাবা এসব শুনে আমার বড় ভয় করছে। সত্যি বলছি কি মা, আমার নিজেরও যেন কেমন অদ্ভুত লাগছে। আর তাছাড়া জীবনে অনেক ঘটনা এমন দেখা দিয়েছে মা, যাতে করে জন্মান্তর থেকে অস্বীকার করা যায় না। কবি মিনতি তোমার আজকের নাম, কিন্তু আমি জানি তুমি আমার কবি। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। এই জন্মে যদি আগের জন্মের চেহারা প্রয়োজন হয়, তাহলে মানুষ সেই চেহারা নিয়ে জন্মাবেই বা না কেন? নিশ্চয়ই জন্মাতে পারে। তুই যাই বলিস না কেন মিনু, আমার বিশ্বাস তুই সেই কবি। শুনুন, আমি জানতে এসেছি আপনার ইচ্ছেটা কি? আমার ইচ্ছে কি বলতে চাও ঠিক বুঝতে পারছি না। বুঝতে আপনি ঠিকই পেরেছেন। আচ্ছা বলতে পারেন আমি আপনার কি ক্ষতি করেছি? আমি ক্ষতি করছি? হ্যাঁ আপনি, আর আপনার এই ছবিগুলো, পূর্বজন্ম জন্মান্তর, যত সব বাজে কল্পনা। আপনি সত্যি এসব বিশ্বাস করেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি। অন্যেরা কি করে জানি না, তবে আমি বিশ্বাস করি। কবি কি বলেছেন মনে নেই? রাখুন আপনার কবিতা, ওসব কবির কল্পনায় সম্ভব, আর আপনার মতো শিল্পীর ভাবনার খোরাক জোগাতে পারে। কিন্তু আমি ওসব বিশ্বাস করি না। শুধু আমি কেন, দুনিয়ায় কেউ বিশ্বাস করে না। বিশ্বাস এমনই একটা জিনিস যাকে জোর করে আনা যায় না। আপনি তো অনেক ঘুরেছেন, শান্তি পেয়েছেন? পাননি। শেষ পর্যন্ত এই এখানে এসে আমার শান্তি নষ্ট করছেন। কেন বলুন তো? একরকম দেখতে, তার জন্য কি আমি দায়ী? পারেন না আরেকবার শান্তির খোঁজে পা বাড়াতে? পারেন না এখান থেকে চলে যেতে? তাহলে তো সব চুকে যায়। আমি চলে গেলে তুমি শান্তি পাবে, আমি তোমার শান্তি কেড়ে নিয়েছি। বেশ, আমি কথা দিচ্ছি মিনতি, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, অনেক দূরে, অনেক দূরে। বিশ্বাস এমনই একটা জিনিস যাকে জোর করে আনা যায় না। কবরী আর মিনতি, এই দুজনেই যে একই নারী, এই সত্যটা কিছুতেই সেদিন মিনু দিদি মেনে নিতে পারেনি।
তাই আশিসকে সে বেশ কিছু রূঢ় কথা শুনিয়ে আসে, নিজের সত্তাকে শিল্পীর জীবনের হারিয়ে যাওয়া কবির থেকে বিচ্ছিন্ন করতে। এদিকে মিনতির কথাগুলো আশিসের কোমল শিল্পী হৃদয়ের সমস্ত স্বপ্নকে নিমেষে বর্ণহীন করে দেয়। সে ভুলতে পারে না মিনতির সেদিনের কথাগুলো। বহুকালের জমিয়ে রাখা বুকের ব্যথাটা আবার তাকে সুযোগ বুঝে আক্রমণ করে বসে। আপনি তো অনেক ঘুরেছেন, শান্তি পেয়েছেন? পাননি। শেষ পর্যন্ত এই এখানে এসে আমার শান্তি নষ্ট করছেন কেন বলুন তো? একরকম দেখছেন, তার জন্য কি আমি দায়ী? পারেন না আরেকবার শান্তি খুঁজে পা বাড়াতে? পারেন না এখান থেকে চলে যেতে? তাহলে তো সব থেকে যান। কি ঘুমিয়ে পড়েছে নাকি? হ্যাঁ, সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। সকাল সকাল হঠাৎ শুয়ে পড়লো, শরীর টরীর খারাপ হয় নাই তো? জিজ্ঞেস করতে তো বললে না। এই যে খুকি, শোন শোন, ওই আমাদের আশিস বাবু, ওই যে যিনি আছেন থাকেন, হ্যাঁ হ্যাঁ, তার নাকি খুব বাড়াবাড়ি অসুখ। কি হয়েছে বাবা? কি হয়েছে তা ঠিক জানি না মা, তা হার্টের কি সব গন্ডগোল। তো ডাক্তারটা এখন জবাব দিয়েই বসে আছে। কেমন দেখবেন ডাক্তারবাবু? বেশ গুরুতর। তুমি একবার যাও, তাকে খবর দিয়েছো, বারবার তার নাম করছে। কিন্তু তিনি কি আসবেন? একবার চেষ্টা করে দেখো, এত বড় অসুখের খবর শুনে নিশ্চয়ই আর মানুষ তো। তিনি এলে খোকার আমার অসুখ ভালো হয়ে যাবে। আমি ধরে নিয়ে আসবো, নিশ্চয়ই ধরে নিয়ে আসবো, মানুষ তো, নিশ্চয়ই ধরে নিয়ে আসবো। কি চাই? তোমরা কি ঠিক করেছো যে আমাকে বাড়িতেও থাকতে দেবে না? বলো কি চাই? চুপ করে রইলে কেন, বলো। দিদি, আমার খোকাবাবুর বড় অসুখ। তুমি সে কি বলে এলে, তারপর থেকে অসুখ। তুমি যদি একবার চাও, ডাক্তারবাবু বলেছে তুমি গেলেই খোকাবাবু ভালো হয়ে যাবে। এই অসুখের মধ্যে সে বারবার কবি দেবী নাম ধরে, তুমি যদি একবার চাও। কবি দিদির নাম ধরে ডাকছে তো আমাকে যেতে হবে কেন, বলতে পারো? তোমরা কি ভাবো আমি তোমাদের সেই কবি দিদি? কেন পৃথিবীতে দুটো লোক একরকম দেখতে হতে পারে না? যাও না, সে কথা তোমার বাবু আর ডাক্তারবাবুকে ভালো করে বুঝিয়ে এসো। যাও, দাঁড়িয়ে রইলে কেন, যাও। এখন আর এ কথা বলো না দিদি, তুমি একবার চল। তুমি কি জোর করে বলতে পারো যে তুমি কবি দিদি নও? বলো, বলতে পারো? পারবে না। তুমি জোর করে বলতে পারো যে তুমি কবি দিদিমণি না? বলো, বলতে পারো? তুমি কি কথা একবারও ভাবো না? না, আমি ভাবি না। আমি ওসব কথা বিশ্বাসই করি না। বিশ্বাস করি? আমি কি বিশ্বাস করতাম? তোমাকে দেখার আগে আমিও বিশ্বাস করি। সেই চোখ, সেই মুখ, সেই না, কবি দিদিমণি যেমন করে কথা বলতো তেমন করে তুমি কথা বল। কবি দিদিমণি আসতে ভালোবাসতো, তুমি আসতে ভালোবাসো।
তুমি চুপ করো। আমি তোমার কবি দিদিও নেই, আমি যাবো না। যাও। বেশ যা, যাবার আগে একটা কথা বলে যায় দিদিমণি, তুমি গেলে আমার দাদুবাবুর আমি বাঁচাতে পারতাম। তুমি জানো না, নিজেরা চিনতে পারলে না, তুমি আমাকে দিদিমণি মিনতি, তুমি নিজেকে চিনতে পারলে না। তুমি আমার সেই হারিয়ে যাওয়া কবি, জন্মান্তরপাত মিথ্যে নয়। ডাক্তারবাবু এলো না, অনেক করে বুঝিয়ে বললাম। ও, আরো একটা স্ট্রোক হয়ে গেছে। বারবার মেয়েটির কথা বলছে, তুমি এই ওষুধগুলো এনে দাও। একবার চেষ্টা করে দেখি বরং। আমার মনে হয় মেয়েটিকে দেখলে তুমি ওষুধগুলো তাড়াতাড়ি আনো। কি করে তোমাকে আমার একা রেখে আমি যাই? কত করে বললাম সমুদ্রে দুটো দিন থেকে যাও, একটা কথা আমার কেউ শুনবে না। বাবা, আমি হবো আর্টিস্ট, তাহলেই হয়েছে। কেন? এই তো বেশ আমার ছবি এঁকে ফেললে। এটা তোমার ছবি? নিশ্চয়ই। এই তো আমার মতো চোখ, মুখ, নাক, মুখ। চলো বেরোবে না? বেরোবো বলি তো সেদিকে বুঝে এলাম। কি দেখছো? দেখছি তোমার সৃষ্টি। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? মনে হয় যদি পুনর্জন্ম থেকে থাকে, জন্মান্তর যদি সত্য হয়, তাহলে আমি যেন প্রতি জন্মেই তোমার দেখা পাই। আজ প্রতিবারই এসে দেখবো আমার আর্টিস্ট ডুবে আছে তার সৃষ্টির মাঝে। এই তো আমার সব মনে পড়ছে। তার মানে জন্মান্তর বাদ মিথ্যে নয়। আশিস অসুস্থ, আমাকে একবার যেতেই হবে, আমাকে যেতেই হবে। খোকা 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 কেমন আছে ডাক্তারবাবু? ওষুধ পেলাম না ডাক্তারবাবু, সব বন্ধ। অনেক চেষ্টা করেছিলাম, আমি দুঃখিত।
কিন্তু পারলাম না। এই আপনি কি বলছেন ডাক্তারবাবু? এই হতে পারে না। না না, খোকা খোকা। পূর্বজন্মের সমস্ত ঘটনা মনে পড়ার পর মিনু দিদি যখন আশিসের বাড়িতে যায় তখন সব শেষ। মিনু দিদি বুঝতে পারে আশিসের মৃত্যুর জন্য পরোক্ষভাবে সেই দায়ী, অথচ সেই যন্ত্রণার কথা সে কারুর কাছেই প্রকাশ করতে পারে না। মিনতি ভুলতে পারে না তার অতীতটাকে। আশিসের আঁকা ছবিগুলোর টানে সে বারবার ছুটে যায় আশিসের বাড়িতে। শিল্পীর আঁকা প্রত্যেকটা ছবির মধ্যে সে খুঁজে বেড়ায় আশিসকে। অমন করে রয়েছিস কেন? শরীর শরীর খারাপ করেনি তো? না, কিছু ভালো লাগছে। ভালো লাগছে না? কি যে আজকাল হয়েছে তোর, সব সময় খালি ভালো লাগছে না। ওই ছবিগুলোই তোর মাথাটা একেবারে খেয়েছে। যারা চিনতে পারে তাদেরকে বলি আমরা জাতিস্বর, কিন্তু যারা জাতিস্বর নয় তারাও কি বহু জন্ম পাশে আজকে দিনে এসে পৌঁছেন? শুরু হয় মিনতির নিজের সাথে যুদ্ধ। বাধা পায় মিনতির স্বাভাবিক জীবনযাত্রা। সন্ধ্যা নামে মিনতির রোজকার এক অদ্ভুত খেলায় নববধূর সাজে সে যেন প্রতীক্ষা করে কারুর আগমনের। এভাবেই মিনতি অপেক্ষা করতে থাকে
তারপর পাখির কুজন যখন রাতের অন্ধকারকে বিদায় বার্তা জানায়, তখন কঠিন বাস্তবের মুখোমুখি হয় মিনতিদি। নববধূর সাজ একে একে খুলে চিরপরিচিত রূপে বেরিয়ে আসে তার নিজের জগতে। সারাদিন না দেখো বুঝলাম একটা কাজ করতো কাজ করে তোমার কোথায় গেল? এই দেখছি এই নেই, কিছু করে তো বুঝতে পারি না। অমিনো তুমি জানো না, সুরে সুরে ভরে দাও মরমের বাঁচি, ফিরে ফিরে আসি। স্ফুলিঙ্গ তার পাখায় পেল ক্ষণকালের ছন্দ, উড়ে গিয়ে ফুরিয়ে গেল সেই তারই আনন্দ। অবশেষে রাঁচি মানসিক হাসপাতালেই হয় মিনতির শেষ ঠিকানা। এর কিছুকাল পরে খবরের কাগজে ছোট্ট একটা খবর ছাপা হয়, মানসিক হাসপাতালে এক রোগিনীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। সে রোগিনী আর কেউ নয়, আমার মিনু দিদি। জানি না এই জন্ম ওই অভাগিনী তার পূর্বজন্মের স্মৃতি নিয়ে পৃথিবীর অন্য কোথাও জন্মগ্রহণ করেছে কিনা। হয়তোবা এই জন্মেও আকাঙ্ক্ষিত সেই মানুষটিকে পাবার আশায় সে ঘুরে বেড়াচ্ছে। তুমি জানো না, সুরে সুরে ভরে দাও মরমের বাঁচি, ফিরে ফিরে আসি। তোমারই শেখা
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।